আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের বেশ গুরুত্বপূর্ণ, বেশ জটিল এবং যেই অধ্যায়টা তোমরা অনেকেই স্কিপ করো সেটা হলো বাংলাদেশের নৃগোষ্ঠী জীবনধারা। এটা এমন একটা অধ্যায় যেটা কেবলমাত্র তোমাদের যাদের সমাজবিজ্ঞান আছে তাদের এইচএসসিতে লাগবে এমন না। তুমি ইউনিভার্সিটিতে যে ইউনিটে পরীক্ষা দিতে যাও না কেন, মোটামুটি 90% শিওর যে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, আদিবাসী, উপজাতি যাদেরই বলো না কেন, তাদের নিয়ে কিন্তু প্রশ্ন আসে যে তারা কোথায় বসবাস করে, তাদের ধর্ম কি, তাদের হলো গিয়ে পোশাক আশাক কেমন হয়, তাদের উৎসবের নাম কি, তাদের হলো গিয়ে খাদ্যাভ্যাস, এইগুলা নিয়ে কিন্তু প্রায় সময় প্রশ্ন আসে। তো চলো আজকে আমরা এই অধ্যায়টা ওইভাবেই দেখব যেন তোমাদের অ্যাডমিশনেও সাহায্য হয়, তোমাদের এইচএসসিতে এমসিকিউ সৃজনশীলও যেন তোমরা সাহায্য পেতে পারো। তো প্রথমে আমরা এমসিকিউ দেখব যে সাঁওতালদের গ্রাম প্রধানকে কি বলে। বাংলাদেশের অন্যতম প্রধান যে ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের ভিতরে কিন্তু সাঁওতালরা আছে, এবং সাঁওতালদের গ্রামের প্রধানকে বলা হয় কি? সাঁওতালদের গ্রামের প্রধানকে বলা হয় মাঝি। সাঁওতালদের গ্রামের প্রধানকে বলা হয় মাঝি। এই যে যেই মাঝি নৌকা চালায় সেই মাঝি না, কিন্তু অন্য মাঝি। তাহলে এই যে মারাং বুড়ো, ইতুত, আদাম, এগুলা মানে কি একটু দেখি। মারাং বুড়ো হলো সাঁওতালদের প্রধান দেবতা। তারা যেহেতু বেশিরভাগই তাদের নিজস্ব ধর্ম পালন করে, তারা তথাকথিত যে প্রধান চারটা ধর্ম যে ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, এইগুলাই যে তারা পালন করে এরকম না। তারা কিন্তু বেশিরভাগই তাদের নিজস্ব যে ধর্ম সেটা পালন করে থাকে, এবং অনেক সময় দেখা যায় যে তারা একই সাথে বৌদ্ধ ধর্ম এবং নিজেদের ধর্ম বা খ্রিস্টান ধর্ম নিজেদের ধর্ম একসাথে পালন করতেছে। তার কারণ হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটা বড় অংশ কিন্তু খ্রিস্টান। তার কারণ হলো এই যে যারা হলো গিয়ে খ্রিস্টান ধর্ম প্রচারক, তারা দেখা গেছে যে একটা সময় তাদেরকে জমির বিনিময়ে বা অর্থের বিনিময়ে, বা দেখা গেল যে ধর্ম হলো গিয়ে প্রমোট করার মাধ্যমে তাদেরকে তাদের ধর্মে নিয়ে আসছে, খ্রিস্টান ধর্মে নিয়ে আসছে, কিন্তু তার আগে তাদের নিজস্ব ধর্ম ছিল। তাহলে মারাংবুড়ো কি সাঁওতালদের প্রধান দেবতা? এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা তথ্য এবং বারবার এসে থাকে যে প্রত্যেকটা ধর্মের প্রধান দেবতার নামগুলো কিন্তু আমাদের মনে রাখা দরকার। ইতুত সাঁওতালদের এক ধরনের বিবাহ প্রথা। আদাম বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের চাকমা সমাজে কয়েকটি পরিবার মিলে গঠিত ক্ষুদ্রতম প্রশাসনিক একক বা পাড়াকে আদাম বলে থাকে। তাহলে কয়েকটা হলো গিয়ে পাড়া বা কয়েকটা হলো গিয়ে প্রশাসনিক এককের যে প্রধান তাকে কি বলা হয়? তাকে বলে আদাম। আদম না, কিন্তু আদাম। আচ্ছা, মণিপুরি বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে? মণিপুরি বাংলাদেশের মূলত সিলেট জেলা, সিলেট বিভাগে তারা বসবাস করে। যদি দেখি তাদের মূল বসবাস, তারা সিলেটের এই যে মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, এই জায়গায় কাজ করে, এবং মণিপুরীদের একটা বড় অংশ তারা কিন্তু চা বাগানে কাজ করে। আচ্ছা, সাংসারিক বলতে কি বোঝায়? কারোদের ঐতিহ্যবাহী ধর্ম, বিশেষ ধর্মীয় বিশ্বাস, রাজনৈতিক আদর্শ। দেখো, এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সাথে রাজনৈতিক আদর্শ বা রাজনীতির আলাপ কিন্তু খুবই কম আসে। জন্য কমন সেন্স দিয়ে বলা যায় যে সাংসারিক হলো গিয়ে তাদের রাজনৈতিক আদর্শ না, বরং গারোদের ঐতিহ্যবাহী ধর্ম এবং বিশেষ ধর্মীয় বিশ্বাস। দেখো, এটাও কিন্তু তাদের নিজস্ব ধর্মের কথা। আচ্ছা, ট্যাবু প্রথা বলতে কি বোঝায়? ট্যাবু, ট্যাবু মানে নিষিদ্ধ, সামাজিকভাবে নিষিদ্ধ। তাহলে সামাজিক বিধিনিষেধ, ধর্মীয় বিধিনিষেধ, আইনগত বিধিনিষেধ, পারিবারিক বিধিনিষেধ, এটা হলো সামাজিক বিধিনিষেধ। মানে সমাজ যেই বিষয়গুলোকে ঠিক মনে করে, সমাজ যেই বিষয়গুলোকে হলো গিয়ে বেঠিক মনে করে, এরকম। এবং ট্যাবু যেটা, এটা হলো গিয়ে খুবই সাবজেক্টিভ বিষয়, মানে সমাজ থেকে সমাজ, দেশ থেকে দেশ, বা এক এক অঞ্চলে এক এক রকম। যেরকম দেখো যে ইসলাম ধর্মে কিন্তু কাজিন ম্যারেজ যেটা, সেটা হলো গিয়ে লিগাল এবং এটা করতে কোনো সমস্যা নেই। কিন্তু অন্যান্য ধর্মে যদি দেখো তাহলে তাদের কাছে এই কাজিন ম্যারেজটা কি ট্যাবু বা নিষিদ্ধ বিষয়, সামাজিকভাবে নিষিদ্ধ। চাটচি, চাটচি হলো গারো সমাজের, এটা কারো না, এটা গারো সমাজের হবে। চাটছি হলো গারো সমাজের ভাষার নাম, একটি অনুষ্ঠানের নাম, বৈবাহিক রীতির নাম, নাকি সর্ববৃহৎ গোত্রের নাম? হলো সর্ববৃহৎ গোত্র হলো গিয়ে গারো সমাজের বলা হয় চাটচি। গারো সমাজের সর্ববৃহৎ গোত্রকে বলা হয় চাটচি। গারো সমাজ মূলত কয়েকটি বৃহৎ মাতৃ গোত্রে বিভক্ত। আমরা জানি যে গারো, গারো এবং খাসিয়া, গারো এবং খাসিয়া এই দুটাই ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসী, কিন্তু কি মাতৃতান্ত্রিক। এরা কি? এরা হলো মাতৃতান্ত্রিক, মানে এদের পরিবারে মাই প্রধান। অন্য যত ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তারা কিন্তু সবই পিতৃতান্ত্রিক। গারো সমাজের মূলত কয়েকটি বৃহৎ মাতৃগোত্রে বিভক্ত, এর মধ্যে অন্যতম প্রধান ও বৃহৎ হলো কি? এই চাটচি। বানানটা কিন্তু একটু খেয়াল রেখো।
আচ্ছা, সাঁওতালদের দেবতাকে কি বলা হয়? সাঁওতালদের দেবতাকে বলা হয় বঙ্গা। সাঁওতালদের দেবতাকে কি বলা হয়? বঙ্গা। আচ্ছা, ইউনেস্কো রেস শব্দটি ব্যবহার সীমাবদ্ধ করে। আগে রেস শব্দটা খুবই হরহামেশা এবং খুবই ঢালাওভাবে বিভিন্নভাবে ব্যবহার হতো, কিন্তু টার্মটা যেহেতু খুবই সেন্সিটিভ, এর জন্য এটার ব্যবহারে এক ধরনের হলো গিয়ে একটু স্ট্রিক্ট করা হয়। তাহলে ইউনেস্কো রেস শব্দটা ব্যবহারে সীমাবদ্ধ করে কিসের ভিত্তিতে? এটা হলো গিয়ে বর্ণবিদ্বেষ প্রকাশ করা হয়, তাই রেস বলার মাধ্যমে বিদ্বেষ প্রকাশ করে। মানে মনে করো যে একজন ফর্সা, একজন একটু শ্যামলা, একজন একটু কালো টাইপের, বা এক একজন এক এক রকম দেখতে, এইটার উপর ভিত্তি করে যে আমরা এক একজনকে যে অপমান করি বা হেয় করি বা খারাপভাবে কমেন্ট করি, এই বিষয়টা নিয়ে এখানে বলছে। আচ্ছা দেখো, মূলত 4 ধরনের হলো গিয়ে এনসিয়েন্ট বা আমাদের অ্যানসেস্টর আছে। মানে আমরা এই যে যতগুলা দেশ, 196টা যে দেশ আছে, এই দেশের মানুষজন যে এক একজন তো এক এক রকম দেখতে, তাই না? একজনের মুখ লম্বা, একজনের মুখ খাটো, একজনের হলো গিয়ে নাক লম্বা, একজনের নাক হলো গিয়ে বেটে, এরকম বিভিন্ন জিনিসপত্র আমরা দেখতে পারি। তার কারণ হলো ধরা হয় যে সবাই মূলত 4টা আলাদা জাতি থেকে আসছে। তারা হলো গিয়ে 4টা আলাদা জাতি থেকে আসছে, এবং এই কারণে এক একজন এক এক রকম দেখতে, এই কারণে এক একজন এক এক রকম দেখতে। এবং তারা কারা? একদম প্রথমে আসতেছে লোকে ককেশীয়, তারপর আসতেছে মঙ্গোলীয়, তারপর আসতেছে নিগ্রীয়, তারপর আসতেছে অস্ট্রেলয়েড। তাহলে নাম শুনে বোঝা যাচ্ছে যে মঙ্গোলীয়রা মূলত যে বর্তমান সময়ে যে মঙ্গোলিয়া সেই জায়গা থেকে আসছে, মানে চায়না, মঙ্গোলিয়া, আশেপাশে যে দেশগুলো সেইগুলা। নিগ্রীয় নাম শুনে বোঝা যাচ্ছে যে এরা মূলত আফ্রিকা মহাদেশ থেকে আসছে। অস্ট্রেলয়েড হলো গিয়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং এই যে প্যাসিফিক ওশানের আশেপাশে যে রাষ্ট্রগুলো সেখান থেকে যাদের উদ্ভব, তারা হলো অস্ট্রেলয়েড। তাহলে তার বাকি কি থাকে? তোমার ইউএসএ, ইউরোপ থেকে যারা মূলত মানে যারা ওইখানের, তাদেরকে বলা হয় ককেশীয়। এখানে যে দেখো সব ভাগ করে দেওয়া আছে যে মাথার আকৃতি, ককেশীয়দের মাথার আকৃতি কেমন হয়? গোলাকার লম্বা দুইটাই হয়। মঙ্গোলয়েডদের মাথার আকৃতি সাধারণত তোমার গোলাকার হয়, নিগ্রয়েডদের লম্বা এবং চওড়া হয়, অস্ট্রেলয়েডদের লম্বাকৃতি হয়। এইরকম যা যা আছে পড়তে হবে, যেরকম মুখাকৃতি কেমন হয়, নাক কেমন হয়, ঠোঁট কেমন হয়, তাদের চুল কেমন হয়। যেরকম হলো গিয়ে আমরা জানি যে ককেশীয়দের চুল সাধারণত বাদামি, সোনালী, কালো, কিন্তু মূল কথা তাদের চুল মূলত সোজা থেকে অল্প কোঁকড়ানো হয়। আর হলো মঙ্গোলয়েডদের কালো হয়, মোটা হয়, সোজা হয়, এবং অনেক সময় কি হয়? কোঁকড়ানো হয়ে থাকে। তারপরে নিগ্রয়েডদের চুলের কালার কালো হয়, এবং অস্ট্রেলয়েডদের হলো গিয়ে কালো হয় এবং ঢেউ খেলানো, মানে এরকম একটু এরকম ঢেউ টাইপের হলো গিয়ে তাদের চুলের আকৃতিটা হয়ে থাকে। তারপর হলো গিয়ে ককেশীয়দের গায়ে প্রচুর লোম থাকে বা হলো গিয়ে দাড়ি থাকে। তারপরে মঙ্গোলয়েডদের খুবই কম থাকে, নিগ্রয়েডদেরও কম থাকে, এবং অস্ট্রেলয়েডদের প্রচুর থাকে। এই যে দেখো, এই বিভিন্ন ক্রাইটেরিয়ায় তাদেরকে কিন্তু ভাগ করা হচ্ছে। মুখের আকৃতি, তারপরে মাথার আকৃতি, নাক, ঠোঁট, চোখ, কান, চুল, দাড়ি, গায়ের লোম, গাত্রবর্ণ, মানে গায়ের রং কেমন, দৈহিক উচ্চতা, দেহ গঠন, বিশেষ বৈশিষ্ট্য, প্রধান বাসস্থান, উপবিভাগ, এই বিভিন্ন ভাগে তাদেরকে ভাগ করা। এই সব করতে হবে, কিন্তু গুরুত্বপূর্ণ সহজে যদি বলি যে গুরুত্বপূর্ণ কোনগুলা, প্রধান বাসস্থান কোনটা, উপবিভাগ কোনটা, তাদের হলো গিয়ে তোমার হলো গিয়ে বিশেষ বৈশিষ্ট্য তো অবশ্যই পড়তে হবে। তারপরে তাদের গায়ের রং কেমন হয় সেটা পড়তে হবে। তারপরে মাথার আকৃতি, মুখাকৃতি, এইগুলা বললে মোটামুটি ধরা যায় যে তোমার এখান থেকে কমন আসবে ইনশাল্লাহ। তো চলো আমরা দেখি যে কোন গার্ন ও বার্ডদেল 1950 সালে তাদের বই হোগবেলের মডার্ন ক্লাসিফিকেশন অফ রেসে আমরা দেখতে পারি যে নৃগোষ্ঠীকে এই কয়েক ভাগে ভাগ করা হয়েছে। তার ভিতরে আছে, দেখো নাম শুনে বোঝা যাচ্ছে যে ইউরোপীয়, তাহলে তারা কোথায় বসবাস করে? বর্তমান ইউরোপের যে দেশ আছে সেখানে তাদের বসবাস। তারপর ভারতীয়, ভারতীয় মানে কি? ভারতীয় মানে কিন্তু কেবল ভারত না, কারণ যেই সময়ের কথা বলা হচ্ছে তখন হলো গিয়ে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এরা হলো গিয়ে এক ছিল, তাই না? এবং আমাদের মূলত এক জাতি গোষ্ঠীর ভিতরে ধরা হয়, সেটাকে বলা হলো কি ইন্ডিয়ান। তাহলে ভারতীয় বলতে কেবলমাত্র ভারত না, এর পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এগুলাও আছে। তারপর এশীয় বলতে মূলত হলো গিয়ে তোমার চায়না, জাপান, কোরিয়া, মঙ্গোলিয়া এবং আশেপাশে যে দেশগুলো আছে সেইগুলাকে মূলত এশীয়র ভিতরে ধরা হয়। তারপরে মাইক্রোনেশিয়া, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের আশেপাশে, মানে তোমার এই যে
অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের আশেপাশে ছোট ছোট যেই রকম দ্বীপ রাষ্ট্রগুলো আছে সেইগুলোর কথা বলতেছে। তারপরে মেলানেশিয়া, এইগুলা হলো গিয়ে নিউ গিনি থেকে ফিজি দ্বীপপুঞ্জ পর্যন্ত প্রশান্ত মহাসাগরের দক্ষিণাঞ্চলীয় জনগোষ্ঠী। তারপর হলো গিয়ে পলিনেশিয়া, এটা মূলত এই যে ইউএসএ যে হাওয়াই 50 নম্বর স্টেট থেকে নিউজিল্যান্ড পর্যন্ত যে দেশগুলো সেটাগুলো হলো গিয়ে পলিনেশিয়া। তাহলে দেখো এই তিনটা টার্ম কিন্তু মোটামুটি একটু একই রকমই এবং কনফিউজিং, এই তিনটা নিয়ে একটু খেয়াল রাখবে। তারপর আমেরিকান তো আমরা বুঝতেছি ইউএসএর যারা, এবং সেইখানের মূলত আমেরিকান বলতে অনেক সময় নেটিভ আমেরিকানকে বোঝানো হয়, মানে যারা হাজার হাজার বছর ধরে ওই অঞ্চলে বসবাস করতেছে। এবং নেটিভ আমেরিকানরা কিন্তু নর্মাল আমেরিকানদের, আমরা যে আমেরিকান বলতে যেটা কল্পনা করি এরকম না, তাদের মুখ একটু লালচে ধরনের হয়ে থাকে। আমেরিকার ভারতীয় জনগোষ্ঠী তাদেরকে মূলত আমেরিকান, রেড আমেরিকান বলে। আফ্রিকান যারা আফ্রিকাতে বসবাস করে, অস্ট্রেলিয়ান যাদের, অস্ট্রেলিয়ার আদিবাসী যারা, তাদেরকে বলে অস্ট্রেলিয়ান। আচ্ছা, ককেশীয়দের অবস্থান মূলত কোন জায়গায়? খুবই ইজি, মাত্রই আমরা দেখলাম, সেটা হলো ইউরোপ। মঙ্গোলীয় জনগোষ্ঠীর আবাসস্থল এর ক্ষেত্রে কোনটি সঠিক? এটাও খুবই কমন, মঙ্গোলিয়া। তাহলে মঙ্গোলিয়া কোন মহাদেশে? এটা হলো এশিয়া মহাদেশে। আচ্ছা, ওমানের মুখ চওড়া গোলাকৃতির এবং ভাষা ভাষা মুখ, তারপরে নাক ক্ষুদ্র মোটা ও অনুন্নত, সে কোন নৃগোষ্ঠীর অংশ? তাহলে আমরা এইখানে যে বৈশিষ্ট্য দেখছি, এই বৈশিষ্ট্যর মাধ্যমে কিন্তু আমরা সহজেই বলতে পারি সে কি, সে হলো মঙ্গোলীয়। সে কি, সে মঙ্গোলীয়। নৃগোষ্ঠী কি? মানব জাতির একটি উপবিভাগ। তারপরে উপবিভাগের মধ্যে বিভিন্ন ধরনের সাধারণ বৈশিষ্ট্য জৈবিক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। এই সবগুলাই কি সঠিক উত্তর? আচ্ছা, দেখো এইখানে মানে তোমার ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসী উৎসকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। আমরা এই যে এতক্ষণ যেটা দেখলাম যে তোমার বলা হচ্ছে যে কেউ অস্ট্রালয়েড, মঙ্গোলয়েড, নিগ্রয়েড, তারপর হলো গিয়ে ককেশান, মানে বিভিন্ন জায়গা থেকে উৎপত্তি হয়েছে, বহু উৎপত্তি তত্ত্ব। যেরকম 4 নৃগোষ্ঠীর উৎস এখানে বলা আছে, নিগ্রয়েড বা রোডেশীয়, তারপর হলো গিয়ে ককেশয়েড, তারা আসছে হলো গিয়ে নিয়ান্ডারতাল থেকে, তারপর হলো গিয়ে ক্রোম্যাগনন থেকে, তারপর ককেশয়েড হয়েছে। নিগ্রয়েডরা আগে ছিল রোডেশীয়, তারপর মঙ্গোলয়েডরা আগে ছিল কি পিকিং মানব, অস্ট্রেলিয়াডরা আগে ছিল জাভা মানব। কিন্তু এক উৎস তত্ত্ব থেকে ধরা হয় যে পৃথিবীর সব মানুষ একটা উৎস থেকে বা একটা কেন্দ্র থেকে আসছে, আদম আলাহ সাল্লাম থেকে যেহেতু আসছে, তাহলে সবাই এক জায়গা থেকে আসছে। এইটা যেটা, এটা হলো এক উৎস তত্ত্ব। এবং বৈচিত্র্যের কারণ কি? বৈচিত্র্যের কারণ হলো আলাদা পূর্বপুরুষ। আর এখানে বৈচিত্র্য, তাহলে কথা হইতে পারে যে একজন থেকে আসছে, ঠিক আছে বুঝলাম, তাহলে এক একজন এক এক রকম দেখতে কেন? তার কারণ হলো গিয়ে বলছে যে পরিবেশের কারণে মানুষ চেঞ্জ হয়েছে, বিচ্ছিন্নতার কারণে চেঞ্জ হয়েছে, সংকরণের মাধ্যমে চেঞ্জ হয়েছে, তারপরে কি মিউটেশনের মাধ্যমে চেঞ্জ হয়েছে, প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে, এবং আর্থসামাজিক উপাদানের কারণে এক একজন এক একভাবে দেখতে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দুইটা আলাদা তত্ত্ব, একটা হলো বহু উৎস তত্ত্ব বা পলিজেনেসিস, আর একটা একক উৎস তত্ত্ব বা মোনোজেনেসিস, মানে তাদের উৎপত্তিটা কিভাবে হয়েছে। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকাংশ কোথায় বসবাস করে? আমরা জানি এটা হলো পার্বত্য চট্টগ্রামে, এবং পার্বত্য চট্টগ্রামের তিনটা কি জেলাতে, তিনটা জেলাতে, একটা খাগড়াছড়ি, একটা কি বান্দরবান, একটা রাঙামাটি। সে শর্টে লিখে দেই, খাগড়াছড়ি, বান্দরবান আর রাঙামাটি। এবং এদের প্রত্যেকটারই মানে সংসদীয় আসন কয়টা? মাত্র একটা। একমাত্র জেলা, তিনটা, যেই তিনটা জেলাতে সংসদীয় আসন একটা করে, সেটা হলো এই পার্বত্য চট্টগ্রাম, যে সংসদীয় আসন একটি করে, সংসদীয় আসন একটি করে। ওকে, দেখো এখন যতগুলো আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, যেরকম চাকমা, গারো, সাঁওতাল, মণিপুরি, এইগুলার হলো গিয়ে গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো তোমাদের এমসিকিউ সিকিউ সবগুলোর জন্য লাগে, যেরকম তাদের আত্মপরিচয়, তাদের উৎপত্তি কোথা থেকে হয়েছে, তারা বর্তমানে কোথায় বসবাস করে, তাদের জনসংখ্যা 2011 যেই তোমার এটাকে কি বলে যে সেন্সাস, সেইখানে আমরা যেটা পাইছি সেটা, তাদের নৃগোষ্ঠীয় পরিচয় কেমন, তাদের দৈহিক গঠন কেমন, তাদের ধর্ম কেমন, প্রধান সামাজিক উৎসব কেমন, গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব কোনগুলা, তারা কিভাবে জীবিকা নির্বাহ করে, তাদের খাদ্যাভ্যাস কেমন, তাদের বিবাহ ব্যবস্থা কেমন, পরিবার ব্যবস্থা কেমন, তারপরে হলো গিয়ে এখানে যে নবজাতক আচার, অন্ত্যেষ্টিক্রিয়া, ঐতিহ্যবাহী পোশাক, এক এক জায়গায় এক এক রকম দেওয়া আছে।
তাহলে মূলত কথা হলো যে এর ভিতরে আমরা কোনগুলা বেশি গুরুত্ব সহকারে পড়বে, এর ভিতরে কোনগুলা গুরুত্ব সহকারে পড়বো। স্বাভাবিকভাবে প্রথমে তাদের হলো কি নিজেরা নিজেদেরকে কি নামে ডাকে সেটা আমাদের জানতে হবে, তাদের উৎপত্তি কোথা থেকে হয়েছে, তারা মূলত কোথায় থাকে, বসবাস করে কোন জায়গায়, তাদের দৈহিক গঠন কেমন, তাদের সামাজিক এবং ধর্মীয় উৎসবগুলো সম্পর্কে আমরা জানবো, তাদের হলো গিয়ে কি বিবাহ ব্যবস্থা সম্পর্কে জানবো, পরিবারের ব্যবস্থা যা, এটা মনে রাখলে হবে যে গারো আর খাসিয়া হলো গিয়ে মাতৃতান্ত্রিক, বাকি সবগুলা পিতৃতান্ত্রিক। এবং এই যে অন্ত্যেষ্টিক্রিয়া মানে তাদেরকে মারা যাওয়ার পরে তাদেরকে কিভাবে ট্রিট করা হয়, তাদের কি হলো কবর দেওয়া হয়, তাদের কি আগুনে পুড়ায় দেওয়া হয়, পানিতে ভাসায় দেওয়া হয়, নাকি কিভাবে কি করা হয়, ঐতিহ্যবাহী পোশাক এবং প্রধান অলংকার আমাদের জানতে হবে চাকমাদের নিয়ে। এইভাবে কিন্তু দেখো এইখানেও গারোদের আমাদের আত্মপরিচয় জানতে হবে, বর্তমান বাসস্থান জানতে হবে, দৈহিক বৈশিষ্ট্য, তাদের সমাজ ব্যবস্থা আমরা জানি গারো আর খাসিয়া মাতৃতান্ত্রিক। তারপরে তোমার গোত্রের নামে যে চাকচি নিয়ে কিন্তু প্রশ্ন আসছে, উত্তরাধিকার, তারপরে বিবাহ রীতি, তারপরে কি হলো গিয়ে তাদের ভাষা, তাদের ধর্ম, প্রধান উৎসব, তারপরে পুরোহিতের নাম, ঐতিহ্যবাহী মদ, তারপরে মৃতদেহ সৎকার, বিশেষ সামাজিক প্রথা, এই বিষয়গুলা আমাদের জানতে হবে। দেখো বর্তমান পরিবর্তনে কি লেখা আছে যে খ্রিস্ট ধর্ম গ্রহণ, তার কারণ কি, তার আগে তারা নিজেদের ধর্মগ্রন্থ নিজেদের ধর্ম পালন করতো, পরবর্তীতে দেখা গেছে যে কি, দেখা যাচ্ছে জমির নামে বা ধর্মের হলো কি কিছু অর্থের নামে, বা দেখা গেল যে তাদের ধর্ম পছন্দ হয়েছে বলে তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, এইভাবে বিভিন্ন কারণে নিজেদের ধর্ম বাদ দিয়ে তারা বেশিরভাগই খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। সাঁওতালদের ক্ষেত্রে ওই যে দেখো বসবাস জানতে হবে, উৎপত্তি মত জানতে হবে, দৈহিক বৈশিষ্ট্য, নৃগোষ্ঠী কি, তারপর গোত্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা, পরিবার, তারপরে কেমন বিবাহ, এর পাশাপাশি পোশাক, ভাষা, ধর্ম, প্রধান উৎসব ইত্যাদি বিষয় এবং অন্ত্যেষ্টিক্রিয়া, এগুলা জানতে হবে। মণিপুরীদের ক্ষেত্রে এই যে একইভাবে বাসস্থান, উৎপত্তি, নৃগোষ্ঠী, দৈহিক গঠন, তারপরে প্রধান গোত্র, ভাষা, ধর্ম, তারপরে বিবাহ, খাদ্য, পোশাক, সংস্কৃতি, বড় উৎসব, বাদ্যযন্ত্র, তারপরে অন্ত্যেষ্টিক্রিয়া, এই বিষয়গুলা জানতে হবে। তারপরে দেখো অন্যান্য যে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা হলো গিয়ে তোমাদের পরীক্ষার জন্য কম গুরুত্বপূর্ণ, যেরকম খাসিয়া, মগ, মারমা, কোচ, রাখাইন, তাদেরও গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া আছে, যেরকম তাদের বাসস্থান কোথায়, তাদের উৎপত্তিস্থল কোথায়, তাদের হলো গিয়ে নৃগোষ্ঠী বা মূলত কাদের দিক থেকে আসছে, মঙ্গোলয়েড, ককেশয়েড, নিগ্রয়েড, নাকি হলো গিয়ে ককেশিয়ান, না কোন জায়গা থেকে কিভাবে আসছে, তাদের ভাষা কেমন, তাদের ধর্ম কেমন। তারপর পরিবারের উত্তরাধিকার তো আমরা জানি যে গারো আর খাসিয়া বাদে সবগুলো কি পিতৃতান্ত্রিক। আচ্ছা, তারপরে জীবিকা কেমন হয়, উৎসব ও সংস্কৃতি কেমন হয়, এবং বিশেষ যে তথ্য এগুলা আমাদের জানতে হবে। এই যে এই কয়েকটা স্লাইড, এই 1 2 3 4 5, এই 5টা স্লাইড একই সাথে যেরকম কঠিন, ঠিক একইভাবে অনেক তথ্য ভরপুর, এবং তোমাদের পরীক্ষায় এই অধ্যায়ের জন্য কিন্তু হাইলি ইম্পর্ট্যান্ট এই স্লাইড 5টা, এগুলো অবশ্যই ভালো মতো দেখে যাবে। আচ্ছা, কিভাবে মৌজা গঠন হয়, নির্দিষ্ট জনসমষ্টি নিয়ে, কয়েকটি আদাম নিয়ে, কয়েকটি পরিবার নিয়ে, নাকি 60টি আদাম নিয়ে, যেভাবে হয় সেটা হলো কয়েকটি পরিবার নিয়ে। কিভাবে কয়েকটি পরিবার নিয়ে একটি মৌজা গঠিত হয়। আচ্ছা, চাকমা সমাজে আদাব প্রধানকে কি বলা হয়, চাকমা সমাজে আদাব প্রধানকে বলা হয় কারবারি, আর চেয়ারম্যান প্রধানকে বলা হয় মৌজার প্রধান, সে থাকে মৌজার প্রধান, কিন্তু আদাব প্রধানকে বলা হয় কারবারি। আচ্ছা, হেডম্যানও মৌজার প্রধান হয়ে থাকে। চাকমাদের প্রধান ধর্মগ্রন্থ কি, চাকমাদের প্রধান ধর্মগ্রন্থ হলো গিয়ে ত্রিপিটক। চাকমাদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক, তারা মূলত বৌদ্ধ ধর্মের অনুসারী হয়ে থাকে। উৎসবের দিন চাকমারা মন্দিরে গিয়ে কি করে, তারা মন্দিরে গিয়ে ফুল অর্পণ করেন, মানে ফুল দেয় মন্দিরে যে বুদ্ধর মূর্তির সামনে। আচ্ছা, গারোদের মৃতদেহ কখন সৎকার করা হয়, এই যে আমরা পড়ছিলাম না যে ওই চার্টের লিস্টে যে অন্ত্যেষ্টিক্রিয়া বা হলো গিয়ে তোমার হলো গিয়ে সৎকার কিভাবে করা হয়, এটা কিন্তু এক একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী, এক একটা আদিবাসী এক একভাবে ফলো করে, এর জন্য এগুলো কিন্তু ভালো মতো মনে রাখতে হবে। গারোদের মতে কোন দেবতা পৃথিবী সৃষ্টি করেছে, গারোদের মতে তাতারা নামের দেবতা পৃথিবী সৃষ্টি করার পিছনে রয়েছে। তাদের শালজং, এই যে শালজংকে গারোদের উর্বরতা এবং ফসলের দেবতা, মানে এক কথায় কৃষি নির্ভর। তাদের প্রধান উৎসব ওয়াঙ্গালা মূলত এই সাজলাংয়ের প্রতি উৎসর্গ করে আয়োজন করা হয়। তারপরে যে তাতারার কথা, তাতারা হলো সৃষ্টিকর্তা বা সর্বোচ্চ দেবতা তাদের জন্য, যিনি জগৎ সৃষ্টি করেছেন বলে গারোরা কি বিশ্বাস করে। তারপরে সুসাইম,
সেটা হলো সম্পদ ও সৌভাগ্যের দেবী, সম্পদ এবং সৌভাগ্যের দেবী। যেরকম হিন্দুদের লক্ষ্মী, সেরকম বৌদ্ধদের হলো গিয়ে সুসাইন। তারপরে গোয়েরা, সেটা হলো শক্তি, বজ্রপাত এবং যুদ্ধের দেবতা হলো গিয়ে কি, গোয়েরা। তাহলে মনে করো যদি বিদ্যুৎ চমকায়, তাহলে তোমার এই গারোরা কোন দেবতার কাছে প্রার্থনা করবে? গোয়েরার কাছে প্রার্থনা করবে। আচ্ছা, সাঁওতাল সমাজের মূল ভিত্তি কি? সাঁওতাল সমাজের মূল ভিত্তি বা হলো গিয়ে প্রশাসনিক যে কেন্দ্র, সেটা হলো, বা প্রশাসনিক যে সর্বোচ্চ পদ, মানে সর্বোচ্চ জায়গা যেখান থেকে বিচার আচার করা হয়, সেটা হলো গ্রামের পঞ্চায়েত। আচ্ছা, সাঁওতাল সোহরাই পূজার আয়োজন করে কেন? সাঁওতালরা সোহরাই পূজার আয়োজন করে কেন? আর্থিক সমৃদ্ধির জন্য, সন্তান লাভের জন্য, ফসল তোলার জন্য, নাকি রোগ মুক্তির জন্য? যেই কারণে করে থাকে সেটা হলো ফসল তোলার জন্য তারা এই পূজাটা করে থাকে। 2122 নম্বর প্রশ্নের জন্য উদ্দীপকটা দেখি। মান্দি ভাষা বাংলাদেশের বসবাসরত একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণের ভাষা। উক্ত নৃগোষ্ঠীরা শতকরা 90% লোক ধর্মান্তরিত খ্রিস্টান, মানে তারা অন্য ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে এসেছে। নৃগোষ্ঠীটি আচ্ছিক ও লামদানি নামক দুটি গোত্রে বিভক্ত। তাহলে উদ্দীপকে মূলত কাদের কথা বলা হয়েছে? আমরা যদি গারোদের ব্যাপারে পড়ি, তাহলে তাদের বৈশিষ্ট্যগুলো যখন আমরা পড়বো, তখন দেখবো যে এই বৈশিষ্ট্য কিন্তু তাদের, মানে তাদের নিয়ে কথা বলা হয়েছে এখানে। আচ্ছা, তারপরে আমরা দেখি যে উদ্দীপকে বর্ণিত নৃগোষ্ঠীর ক্ষেত্রে তথ্যসমূহ হলো কি পিতৃ প্রধান। গারোরা কি পিতৃ প্রধান হয়? হয় না। তাহলে স্বাভাবিকভাবে বুঝতেছি যে কি হবে, 2 আর 3, মানে গ নাম্বার হবে উত্তর। ওকে। মণিপুরীরা কততম দিনে স্বর্ণা নামের অনুষ্ঠান করে? মণিপুরীরা হলো 13তম দিনে এই স্বর্ণা নামের অনুষ্ঠানটা করে থাকে। মণিপুরী সমাজে মৃতদেহ কি করা হয়? আমরা আগে দেখলাম যে এক জায়গায় মৃতদেহ কি করতেছে, আগুনে পুড়িয়ে দিচ্ছে, কখন? রাতে। কিন্তু মণিপুরীরা কি করে? তারাও হলো এই যে দাহ করে, মানে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। আচ্ছা, কোন মণিপুরী নৃত্য সর্বাধিক আলোচিত প্রসিদ্ধ? আমরা জানি যে এমনিতেই মণিপুরী নৃত্য কি খুবই ফেমাস। মণিপুরীদের ব্যাপারে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় মণিপুরীদের ব্যাপারে কি জানো, মোটামুটি বাংলাদেশে 95%ই বলবে যে মণিপুরী নৃত্যের ব্যাপারে জানি, তাই না? তাহলে কোনটা সবচেয়ে আলোচিত প্রসিদ্ধ? সেটা হলো লাই হা রাউবা, লাই হা রাউবা। আচ্ছা, মারমারা কি নামে নিজেদের পরিচয় দেয়? তারা নিজেদেরকে মারমা লুমো নামে পরিচয় দেয়। আমরা সাধারণত ক্ষুদ্র নৃগোষ্ঠীতে যেই নামে ডাকি, তাদের দেখা যায় যে নিজস্ব নাম থাকে, যেইটা তারা নিজেদেরকে ওই নামে ডেকে থাকে, বা ওই নামে নিজেদেরকে পরিচয় দিতে কি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আচ্ছা, মারমাদের লিপিতে বর্ণ সংখ্যা কয়টি? যেরকম ইংরেজিতে 26টি, বাংলা বর্ণমালায় 50টি, তাদের জন্য কয়টি? 45টি, মানে বাংলা থেকে 5 কম। আচ্ছা, আর্যদের কোচ জনগোষ্ঠী তাদের আদি নিবাস কোথায়? মানে সহজ কথায়, আর্যরা যে, আর্যদের ভিতরে যে কোচ জনগোষ্ঠী, তারা মূলত কোন জায়গা থেকে আসছে? তারা ইন্ডিয়ার কোচবিহার বা কুচবিহার থেকে আসছে। অনু পটুয়াখালী জেলায় একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। তার মুখমণ্ডল গোলাকার, তার দেহের রং ফর্সা এবং চুলগুলো সোজা। সে কখন সান্দ্রা উৎসবের অংশগ্রহণ করে? তাহলে বুঝতেছি যে যেহেতু পটুয়াখালীর কথা বলছে এবং বৈশিষ্ট্য দেখে বোঝা যায় যে সে কি, সে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বলো তো? তারা বেশিরভাগই, বা বলতে গেলে তারা শুধুমাত্র পটুয়াখালীতে কিন্তু বসবাস করে। তারা হলো কি রাখাইন। আমরা জানি না যে পটুয়াখালীতে রাখাইন পল্লী আছে, সবাই গেলে রাখাইন পল্লীতে যায়, ঘুরতে যায়। সে হলো কি রাখাইন। এবং তাদের হলো গিয়ে সান্দ্রিয়া উৎসব অংশগ্রহণ করে কোন সময়? চৈত্র সংক্রান্তিতে, মানে চৈত্র মাসের শেষ দিনে, বা পহেলা বৈশাখের আগের দিন, বা 13ই এপ্রিলে। আচ্ছা, রাখাইনদের সবচেয়ে বড় সামাজিক উৎসব কোনটি? সেটা হলো এই যে সান্দ্রে, এই যে যেটার কথা আমরা বলতেছিলাম সান্দ্রে, সেইটা। যে গোষ্ঠীর সাধারণ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে এবং যারা নিজস্ব পরিচিতি সহ বৃহৎ কোনো সমাজের উপগোষ্ঠী হিসাবে বসবাস করে, তারাই হলো ক্ষুদ্র নৃগোষ্ঠী। তাহলে এই সংজ্ঞাটা কে দিয়েছে? এটা দিয়েছেন উইলিয়াম পি স্কট। এবং তোমাদের কিন্তু বলেছি অলরেডি আগের ক্লাসগুলোতে যে কিভাবে সংজ্ঞা বা কিভাবে উক্তি তোমরা মনে রাখবা, সেটা সেই টেকনিক ফলো করে কিন্তু তোমরা যে কোনো উক্তি বা সংজ্ঞা সহজে মনে বা মুখস্থ রাখতে পারো। আচ্ছা, সমগ্র মানবজাতিকে কয়টি নৃগোষ্ঠীর আওতায় ফেলা যায়? এটা তো আমরা অলরেডি দেখছি কি কি। একটা ককেশীয়, যারা মূলত ইউরোপ আমেরিকা থেকে আসছে, নিগ্রয়েড আফ্রিকা থেকে আসছে, মঙ্গোলয়েড এশিয়া বা মঙ্গোলিয়া থেকে আসছে, আর আরেকটা কি তোমার অস্ট্রেলিয়ার, যারা মূলত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ওই অঞ্চল থেকে আসছে। এই 4 ভাগে তাদেরকে ভাগ করা যায়।
আচ্ছা, বর্তমানে চাকমারা কোন ভাষা ব্যবহার করে? তার কারণ আমরা জানি যে তারা আদিবাসী, তারা আগে যে ভাষা ব্যবহার করতো স্বাভাবিকভাবে সেই ভাষা এখন কথা বলে না। তার কারণ কি? সময়ের সাথে সাথে ভাষা চেঞ্জ হয়, তাই না? সময়ের সাথে সাথে ভাষা চেঞ্জ হয়। তারা এখন ইন্দো ইউরোপিয়ান বাংলা ভাষা ব্যবহার করে তাদের কথাবার্তা বা অন্য কাজে যোগাযোগ করার ক্ষেত্রে, তাই না? তাহলে 33-এ বর্তমানে চাকমারা কোন ভাষা ব্যবহার করে? ইন্দো ইউরোপিয়ান ভাষা তারা ব্যবহার করে। সাঁওতালরা নিজেদের কি বলে পরিচয় দেন? সাঁওতালরা নিজেদের কি বলে পরিচয় দেন? বিদ্রোহী। সাঁওতাল বিদ্রোহ হয়েছে ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে সাঁওতালরা নিজেদেরকে বিদ্রোহী পরিচয় দেন বা আদি জন্ম পরিচয় দেন। অস্ট্রেলিয়ান পরিচয় তো স্বাভাবিকভাবে দিবেই না। তাহলে কি হবে? সেটা হলো হোর। সেটা কি? হোর। আচ্ছা, কোন ভাষাবিদ চাকমা ভাষাকে ব্রোকেন ডায়ালেক্ট অফ বেঙ্গলি বলছে? মানে বাংলা ভাষাকে, সরি, চাকমা ভাষাকে বেঙ্গলি ভাষায় ব্রোকেন ডায়ালেক্ট বলছে, মানে ভেঙে আসছে বা ভাঙা ভাঙা এরকম বলছে। সেটা কে বলছে? জর্জ গ্রিয়ারসন। সেটা কে বলছে? জর্জ গ্রিয়ারসন। ঐতিহ্যগতভাবে চাকমারা কিসের উপর নির্ভরশীল? আমরা জানি যে বেশিরভাগ ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তারা কি করে? তারা হলো জুম চাষ করে বা কৃষি কাজ করে। যারা হলো গিয়ে পার্বত্য চট্টগ্রামে বসবাস করে তারা হলো গিয়ে জুম চাষ করে থাকে। জুম চাষ কি? সেটা হলো এই যে দেখো পাহাড়, এটা কি? এটা একটা পাহাড় না? পাহাড়কে তারা দেখো এই যে একটু কেটে কেটে ধাপ ধাপ আকৃতি করছে, এই যে ধাপ ধাপ করছে, এই ধাপগুলাকে তখন ওই ধাপ যখন করে তাহলে ওই অংশটা সমতল হয়ে যায়। ধাপ করলে ওই অংশটা সমতল হয়ে যায়, তাই না? তাহলে দেখো এই যে এই অংশটা কিন্তু সমতল, এই অংশটা কিন্তু সমতল। এই সমতল জায়গায় তারপরে তারা কৃষিকাজ করে থাকে। গারো ভাষায়, গারো ভাষায় কয় ভাগে বিভক্ত? গারো ভাষা মূলত দুই ভাগে বিভক্ত। গারো ভাষা মূলত দুই ভাগে বিভক্ত। দীপু রাজশাহীতে বেড়াতে গিয়ে একটি উপজাতি সাক্ষাৎ পায়। তাহলে সহজ কথা, যে রাজশাহীতে যেসব উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী থাকে তাদের দেখলে আমাদের হবে রাজশাহী, সরি, দীপু রাজশাহীতে বেড়াতে গিয়ে একটি উপজাতি সাক্ষাৎ পায় যারা ভারতবর্ষের আদিম আদিবাসীদের অন্যতম। ব্রিটিশ সরকার এদের জন্য একটি এলাকা নির্ধারণ করে দেয়, সেটা হলো সাঁওতাল। তাদের জন্য কিন্তু রাজশাহীতে একটা এলাকায় নির্ধারণ করা আছে যেখানে তারা থাকতে পারে, যদিও সেখানে বিভিন্ন ধরনের কিন্তু তারা সমস্যা ফেস করে এবং আমরা রিসেন্টলি বিভিন্ন নিউজে কিন্তু সেই জিনিসটা দেখছি যে তাদেরকে থাকতে দেওয়া হয় না, তারা হলো গিয়ে বাধ্য হয়ে বিভিন্ন অঞ্চলে চলে গেছে। উক্ত উপজাতি সম্পর্কে কি বলা যায়? তাহলে কাদের নিয়ে আমরা কথা বলতেছিলাম? সাঁওতাল। সাঁওতালদের সম্পর্কে কি বলা যায়? এরা কি করছে? এরা এক 1855 সালে মহাজনদের বিরুদ্ধে যুদ্ধ করে। হ্যাঁ, যে সাঁওতাল বিদ্রোহ জানি। উক্ত বিদ্রোহে 10,000 বিদ্রোহী নিহত হয় অবশ্যই। আর এরা মঙ্গোলিয়ার নৃগোষ্ঠীর আওতাভুক্ত। এরা কিন্তু মঙ্গোলিয়ার নৃগোষ্ঠীর আওতাভুক্ত না। এরা মূলত কি? এরা মূলত অস্ট্রেলয়েড। এর জন্য 3 নাম্বার হবে না। 3 নাম্বার হবে না। উত্তর কি হবে? 1 ও 2। চাকমা ও গারোদের জীবন ব্যবস্থার মিলগুলো কি কি? উভয়ই মাচার গড় তৈরি করে। হ্যাঁ, উভয়ই বৌদ্ধ ধর্ম অনুসারী না। তার কারণ হলো চাকমারা হলো গিয়ে বৌদ্ধ ধর্মের অনুসারী, চাকমারা বৌদ্ধ ধর্মের অনুসারী, কিন্তু গারোরা কি? খ্রিস্টান ধর্মের অনুসারী। তাহলে এইটা হবে না। তাহলে উত্তর কি হবে? 1 আর 3। তো 3 নাম্বারটা দেখি। উভয় সমাজেই বহু পত্নিক ও বিধবা বিবাহ প্রচলিত। 1 ও 3। বাংলাদেশের ভূখণ্ডে যে নৃগোষ্ঠীর অস্তিত্ব রয়েছে, হাজং রাজবংশীর রয়েছে কিন্তু মাউরিদের নেই। মাউরিরা কোন অঞ্চলে? তারা মূলত নিউজিল্যান্ডের। তারা মূলত নিউজিল্যান্ডের। বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তার মাঝে যাদের নৃগোষ্ঠীগত নৃগোষ্ঠীগত কোনো সাদৃশ্য নেই। চাকমা এবং সাঁওতালদের মধ্যে আসলে নৃগোষ্ঠীগত ওইরকম সাদৃশ্য বা মিল নেই। চাকমা এবং মারমাদের মধ্যে সেক্ষেত্রে বেশ মিল পাওয়া যায়। তো আমরা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখলাম এবং এর মাধ্যমে এই অধ্যায়ের যতগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে বা যতগুলো কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো আমরা দেখেছি। এখন আমরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো দেখব। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় রাঙামাটির মেয়ে উর্মিলার সাথে মিতার সখ্যতা হয়। উর্মিলা গ্রামের হেডম্যানের মেয়ে। গত বছর তাদের বিজু উৎসবে আমন্ত্রিত হয়ে মিতা রাঙামাটি যায়। 3 দিন ব্যাপী বৈচিত্র্যময় আচার অনুষ্ঠান মিতা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপভোগ করে। পরবর্তী এই সম্পর্কিত তার একটি লেখা দৈনিক পত্রিকায় প্রকাশিত হলে বেশ প্রশংসিত হয়। তাহলে দেখো এইখানে যে এই বৈশিষ্ট্য দিছে এগুলা থেকে কিন্তু আমরা হিন্ট পাই যে তাদের উৎসবের কথা বলছে,
তাদের হলো গিয়ে লোকেশনের কথা বলছে, তাই না? এর মাধ্যমে আমরা কিন্তু আইডিয়া পেয়ে থাকি। মারমাদের আদি নিবাস কোথায়? মারমাদের আদি নিবাস মানে তারা মূলত কোন জায়গা থেকে আসছে? তারা বার্মার পেগু শহর থেকে আসছে। বার্মার পেগু শহরে, বার্মা কি? বার্মা হলো মিয়ানমার, বার্মা হলো মিয়ানমার। আচ্ছা, শিক্ষার প্রসারে ক্ষুদ্র নিগোষ্ঠী জীবনধারাকে কিভাবে প্রভাবিত করেছে? আমরা আগে দেখতাম যে ক্ষুদ্র নিগোষ্ঠী কিন্তু খুব একটা বেশি শিক্ষার আলো পায় নাই। এর জন্য দেখা গিয়েছে কি বিভিন্ন ইউনিভার্সিটিতে, বলতে গেলে সব ইউনিভার্সিটিতেই ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য একটা কোটা আছে, যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে 1জন বা 2জন করে ক্ষুদ্র নিগোষ্ঠী পড়তে পারবে। যেরকম আমাদের ডিপার্টমেন্টে 3 থেকে 4জন ক্ষুদ্র নিগোষ্ঠী স্টুডেন্টদের জন্য কোটা দেওয়া আছে 200 স্টুডেন্টের মধ্যে। আচ্ছা, তাহলে এই বিষয় নিয়ে আলোচনা করা আসছে, একটু দেখি। শিক্ষার প্রসার ক্ষুদ্র নিগোষ্ঠীর আর্থসামাজিক জীবনধারায় ইতিবাচক মানে পজিটিভ প্রভাব ফেলেছে। ইতিবাচক মানে কি? ইতিবাচক নেতিবাচক তোমাদের অনেকেই গুলায় ফেলাও। ইতিবাচক হলো পজিটিভ প্রভাব বিস্তার করছে। বর্তমানে বাংলাদেশের অধিকাংশ ক্ষুদ্র নিগোষ্ঠী সর্বজনীন আধুনিক শিক্ষার প্রতি মনোযোগ দিচ্ছে, মানে তারা এই যে হায়ার এডুকেশন গ্রহণ করতেছে, যেরকম ইউনিভার্সিটির শিক্ষা গ্রহণ করতেছে, ফলে নিগোষ্ঠীর সদস্যরা হলো গিয়ে বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে, শিক্ষকতায় বা এরকম আরও বিভিন্ন পেশায় তারা যুক্ত হতে পারছে। এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর একটা বড় সংখ্যক কিন্তু এনজিও, আইএনজিও বা বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টে তারা কাজ করে, বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টে তারা কি কাজ করে থাকে, ডেভেলপমেন্ট প্রজেক্টে তারা কাজ করে থাকে। এছাড়া আধুনিক শিক্ষার প্রসারে ক্ষুদ্র নিগোষ্ঠীর সদস্যদের কৃষি নির্ভরতা কাটিয়ে সমাজ কাঠামোয় পরিবর্তন আনতে সাহায্য করছে। মানে যেহেতু তারা অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করতেছে, আরও শহরমুখী হচ্ছে, তারা সময়ের সাথে সাথে কি তাদের যে কৃষি ব্যাকগ্রাউন্ড, অনেকেই কিন্তু সেই কৃষি ব্যাকগ্রাউন্ড মুভ করে তারা সার্ভিস সেক্টরে জয়েন করতেছে। শিক্ষার প্রসারের ফলে ক্ষুদ্র নিগোষ্ঠীর সদস্যদের পোশাক পরিচ্ছদ, রীতিনীতি, আচার আচরণেও তাৎপর্যপূর্ণ পরিবর্তন এসেছে। স্বাভাবিকভাবে তারা যদি নিজেদের সোসাইটি থেকে বের হয়ে অন্য সোসাইটিতে যায়, তাহলে মানুষ সবসময় কী করে? অ্যাডাপ্ট করার চেষ্টা করে। তাহলে যখন তারা দেখবে যে তারা তাদের সোসাইটিতে বা লোকালিটিতে যেরকম ড্রেস আপ করতো, নতুন জায়গায় এসে সেরকম করলে মানুষজন হয়তো তাকাচ্ছে বা পজিটিভলি নিচ্ছে না, একটু কনফিউজড হয়ে যাচ্ছে, তারা নিজেরাই হ্যাসেলটাকে কমানোর জন্য ওই সোসাইটির সাথে মিল রেখে সেইভাবে ড্রেস আপ করা তারা শুরু করে। গ নাম্বার, উদ্দীপকে উর্মিলা কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর সদস্য? তাহলে খুবই কমন প্রশ্ন এবং প্রেডিক্ট করা যায় এই প্রশ্নটা আসবে। এবং এটা কি? তারা হলো চাকমা ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা মানে সদস্য, এবং বাংলাদেশের যত ক্ষুদ্র নিগোষ্ঠী আছে তাদের মধ্যে চাকমাদের সংখ্যায় সবচেয়ে বেশি। এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর কথা যদি মাথায় আসে, প্রথমে কিন্তু আমরা চাকমাদেরকে একটু কল্পনা করে থাকি। বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নিগোষ্ঠীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হলো চাকমা, মানে এদের সংখ্যা কি সব থেকে বেশি। বাংলাদেশে তারা কোথায় কোথায় বসবাস করে? মানে পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা আমরা দেখছি, যে খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙামাটি, এই 3টা পার্বত্য চট্টগ্রামের জেলা, এবং 3টাতেই কিন্তু তারা বসবাস করে থাকে। চাকমাদের সমাজ ব্যবস্থা স্তরায়িত, মানে এখানে তোমার এই যে সোশ্যাল হায়ারার্কি আমরা দেখছি না আগের ক্লাস, এরকম সোশ্যাল হায়ারার্কি, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এরকম তাদেরও তাদের আলাদা ক্রাইটেরিয়ায় ভাগ করা হয়। আচ্ছা, সমাজ ব্যবস্থা কি স্তরায়িত? তাহলে এখানে আমরা তাদের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানতেছি। সর্বনিম্ন স্তরে আদাম বা পাড়া, যার প্রধানকে কারবারি, তাহলে এই যে আদাম বা পাড়ার প্রধানকে কারবারি। এরপর হলো গিয়ে মৌজা, মৌজা প্রধানের দায়িত্ব পালন করে কে? হেডম্যান। তার এবং সবার উপরে চাকমা সার্কেল, যার প্রধান হিসাবে কাজ করে চাকমা রাজা। তাহলে আমরা যদি সহজে দেখি যে একদম উপরে কে আছে? একদম উপরে আছে চাকমা রাজা, তার নিচে বা মাঝামাঝি কি আছে? আছে হলো গিয়ে হেডম্যান, আছে হলো হেডম্যান। এবং একদম নিচে আছে কে? একদম নিচে আছে কারবারি, একদম নিচে কারবারি। আবার হলো কি সবার উপরে হলো গিয়ে চাকমা সার্কেল, তাহলে এখানে আমরা লিখি চাকমা সার্কেল। তোমরা যখন সৃজনশীল প্রশ্ন লিখবা এরকম করেও কিন্তু বিষয়টা দেখাই দিতে পারো, চাকমা সার্কেল। তাহলে চাকমা সার্কেল, এবং তারপরে কি মাঝামাঝি পর্যায়ে আসে হলো গিয়ে মৌজা, এবং মৌজার প্রধানকে কি বলা হয়? মৌজার প্রধানকে বলা হয় হেডম্যান। এবং একদম উপরে কি আছে? একদম উপরে এই যে কারবারি, সেটা হলো কয়েকটি আদাম বা পাড়া, তাদের লোকাল ল্যাঙ্গুয়েজটাই আমরা লিখলাম, এথনিক ল্যাঙ্গুয়েজটাই লিখলাম, সেটা হলো ভাষায় আদাম। চাকমাদের প্রধান সামাজিক উৎসব কি? বিজু। তাদের প্রধান সামাজিক উৎসব হলো গিয়ে বিজু। এবং আমরা বলি না যে বৈশাখী উৎসব, এই বৈশাখী, বই কিন্তু একটা উৎসব, সা হলে যে সাংরাই, এবং বি কি? বিজু।
বিজু চৈত্র মাসের শেষ 2 দিন এবং বৈশাখ মাসের প্রথম দিন মোট 3 দিন এই প্রোগ্রাম হয়ে থাকে। তাহলে চৈত্র মাসের শেষ 2 দিন এবং বৈশাখ মাসের প্রথম দিন মানে পহেলা বৈশাখ, এই 3 দিন মিলায় তাদের বিজু উৎসব হয়। উদ্দীপকে উর্মিলা রাঙামাটির মেয়ে। উদ্দীপকের উর্মিলা কি রাঙামাটির মেয়ে, তার বাবা গ্রামের হেডম্যান। তাহলে দেখো সে হেডম্যান মানে কি মৌজার প্রধান, তার বাবা গ্রামের হেডম্যান। 3 দিন ব্যাপী বিজু উৎসবে উর্মিলা তার বন্ধুকে আমন্ত্রণ জানায়। তাহলে দেখো প্রথমে এক কথায় উত্তর দিয়ে দিছে, 2 নম্বরে চাকমাদের নিয়ে তাদের বৈশিষ্ট্য বলছে, এবং 3 নম্বরে উদ্দীপকটা ধরে একটু মানে উল্লেখ করে দেখাই দিচ্ছে যে এইটা আসলে কেন চাকমা, তার কারণ হলো তাদের বৈশিষ্ট্যগুলো কি মিল রয়েছে উপরের আলোচনা থেকে এবং উদ্দীপকের তুলনামূলক পর্যালোচনা। এই যে দেখো তুলনামূলক পর্যালোচনা করছে, বোঝা যায় উর্মিলা চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। ঘ নাম্বার, উদ্দীপকে মিতার আচরণে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতি শ্রদ্ধাবোধ প্রকাশ পেয়েছে। তার কারণ কি, সে হলো গিয়ে তাদের কাছে গেছে, তাদের কাছে গিয়ে সে এক্সপিরিয়েন্সগুলো করছে এবং এক্সপিরিয়েন্সগুলো পজিটিভলি সে নিউজে আর্টিকেলে আকারে লেখা ছাপাইছে, তাই না? তাই এটা কি তাদেরকে পজিটিভভাবে রিপ্রেজেন্ট করতেছে। ওকে, তাহলে আচরণের প্রতি কি তার শ্রদ্ধাবোধ এসেছে। যদি শ্রদ্ধাবোধ নাই থাকতো তাহলে এরকম প্রশংসা করে তো নিউজ পেপারে লিখতো না। বাংলাদেশের বাঙালি ছাড়া আরও বহু নৃগোষ্ঠী বসবাস করে, তাদের নিজস্ব কি আছে, প্রথা আছে, ঐতিহ্য আছে, বর্ণাঢ্য সংস্কৃতি, আর্থসামাজিক বৈশিষ্ট্য রয়েছে। মানে বলা যায় যে তাদের হলো যে শুধুমাত্র বাহ্যিক জিনিস বা চেহারা বা বডি স্ট্রাকচার যে আলাদা এরকম না, বাকি সব অনেক জিনিসই কি আলাদা, বেশিরভাগ জিনিসই আলাদা হয়ে থাকে। সংখ্যালঘু হয়, সংখ্যালঘু মানে কি তাদের সংখ্যা কম, সংখ্যালঘু হয়, তাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হয়। প্রত্যেক ক্ষুদ্র নৃগোষ্ঠীরই আলাদা আলাদা কি আছে, যে সেই সংস্কৃতি আছে, সমাজ কাঠামো আছে, অর্থনীতি আছে, ভাষাগত স্বাতন্ত্র্য আছে। সেটা কিন্তু আমরা ওই যে টেবিলটা দেখছি না, ওই টেবিলে কিন্তু স্পষ্টভাবে বোঝা যায়। উদ্দীপকের মিতা এবং তার বন্ধু উর্মিলার সাথে রাঙামাটি যায়। 3 দিন ব্যাপী বৈচিত্র্যময় বিজু উৎসবে সে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপভোগ করে। বৈচিত্র্যময় এই উৎসবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বতন্ত্র বর্ণাঢ্য সংস্কৃতিকে নির্দেশ করে, যেটা মিতা এতদিন যা দেখে আসছে তার থেকে বেশ আলাদা। ভিন্ন নৃগোষ্ঠীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ না থাকলে তাতে অংশগ্রহণ উপভোগ করা সম্ভব নয়। মানে সেটাকে সে পছন্দ করে বা শ্রদ্ধা করে বলেই তো গেছে, না হলে তো কেউ জোর করে এইসব প্রোগ্রামে যায় না। বাঙালি সংস্কৃতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান, যেটা বললাম। স্বাভাবিকভাবে দেখো আমাদের যেই নর্মাল যেই ধরো তোমার ঈদের যে প্রোগ্রাম, বা হিন্দুদের মনে করো যে পূজার সময় যে প্রোগ্রাম হয়, বা খ্রিস্টানদের মনে করো যে ইস্টার সানডেতে, বা হলো গিয়ে তাদের হলো কি বলে যে সেন্ট প্যাট্রিক্স ডেতে, বা হলো তোমার ক্রিসমাস ডেতে যেভাবে প্রোগ্রামগুলো আয়োজন করে তারা, ক্ষুদ্র নৃগোষ্ঠীরা কিন্তু তাদের ঐতিহ্যবাহী প্রোগ্রাম, তাদের নিজেদের প্রোগ্রাম কিন্তু সেভাবে তারা পালন করেন। এর জন্য সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান বা দেখা যায়। প্রত্যেকেরই আলাদা মর্যাদা তাৎপর্য রয়েছে, তাৎপর্য অনুধাবন করতে পারলেই অন্য সংস্কৃতির প্রতি কি সম্মানবোধ সৃষ্টি হয়, মানে এমপ্যাথি সৃষ্টি হয়। অন্যর বিষয়গুলোকে যদি আমরা নিজেদের মনে করে দেখি বা মনে করি যে আমরা নিজেরাই সেই জিনিসটা, সেই জাতির অংশ, নিজেরা যদি সেটাকে এক্সপিরিয়েন্স করি, তাহলেই অন্য সবার প্রতি আমাদের কি সহানুভূতি বা এমপ্যাথি সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? সহানুভূতি বা এমপ্যাথি সৃষ্টি হবে, এবং সেই সম্মানবোধের জায়গা থেকে মিতা চাকমাদের বিজু উৎসবে অংশগ্রহণ করে উপভোগ করেছে। পরিশেষে বলা যায় মিতা চাকমাদের বিজু উৎসবে অংশগ্রহণের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ করেছে। তবে এইখানে একটা জিনিস উল্লেখ করা হয় না, সেটা হলো সে যে নিউজ পেপারেও লেখা ছাপাইছে তার এক্সপিরিয়েন্স বিষয়, সেটাও কিন্তু তাদের প্রতি সম্মানবোধকে প্রদর্শন করে বা ইঙ্গিত দেয়। পরে সৃজনশীলটা দেখি। জয় বিদেশ থেকে নৃবিজ্ঞানের উপর উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে ফিরেছে। নৃবিজ্ঞানের ইংরেজি কি? নৃবিজ্ঞানের ইংরেজি হলো অ্যানথ্রোপোলজি, মানে মানুষকে নিয়ে যে বিজ্ঞান, মানুষকে গবেষণা করার জন্য যে বিজ্ঞান, সেটা হলো নৃবিজ্ঞান। এখানে মূলত মানুষের উৎপত্তি নিয়ে আলোচনা বেশি করা হয়ে থাকে। ফিরে দুটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপর গবেষণা করা শুরু করে, যাদের উভয়ের মধ্যে দৈহিক বৈশিষ্ট্য, পারিবারিক জীবন, সম্পত্তি, অন্ত্যেষ্টিক্রিয়ায় বেশ সাদৃশ্য থাকলেও ভাষা, ধর্ম, ধর্মীয় বিশ্বাসে পার্থক্য রয়েছে। তাহলে এইটুকু দেখেই আমরা গেস করতে পারি যে মারমা এবং চাকমাদের নিয়ে কথা বলতেছে। তারপরে আরেকটু দেখি, এদের একটি নৃগোষ্ঠীর ধর্মের নাম হলো গিয়ে সাংসারিক। এই যে
সাথে সাংসারিক, ভাষার নাম মান্দি এবং পরিবার ব্যবস্থা মাতৃপ্রধান, পরিবার ব্যবস্থা মাতৃপ্রধান। তাহলে বুঝতেছি যে গারো বা খাসিয়ার কিছু একটা হবে। অপরপক্ষে অন্য নৃগোষ্ঠী হিন্দু ধর্মের বৈষ্ণবীয় মতবাদের বিশ্বাসী, ভাষার নাম মৈতই এবং তাদের শ্রেষ্ঠ নৃত্য অনুষ্ঠানের নাম হলো কি লাই হারাউবা। এই যে দেখো আমরা কিন্তু গেস করে ফেলছি, আমরা অনেক উদাহরণ পেয়ে গেছি বা বৈশিষ্ট্য পেয়ে গেছি গেস করার জন্য বা কনফার্ম হওয়ার জন্য কে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশ। বৈশাখী কি, এই যে দেখো বৈশাখী হলো পার্বত্য চট্টগ্রামের প্রধান 3টি ক্ষুদ্র নৃগোষ্ঠী তথা চাকমা, মারমা এবং ত্রিপুরাদের বর্ষবরণ উৎসব। তাহলে এটা কোন উৎসব? বর্ষবরণ, বর্ষা না কিন্তু, মানে রেইনি সিজনকে মানে তোমার আগমন করার জন্য উৎসব এটা না, এটা বর্ষ মানে বছর বরণ করার যে উৎসব সেটাই হলো বৈশাখী। সেটা কি? বৈশাখী। আচ্ছা, এথনিক সম্প্রদায় বলতে কি বোঝায়? এথনিক সম্প্রদায় বলতে একটি সাধারণ সাংস্কৃতিক বৈশিষ্ট্যপূর্ণ জনগোষ্ঠীকে বোঝায় যাদের সংস্কৃতি অন্যদের থেকে কি বেশ আলাদা হয়ে থাকে। যেসব সম্প্রদায়ের সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক অবস্থা দেশের জাতীয় জনগোষ্ঠীর চেয়ে আলাদা এবং জীবনধারা সম্পূর্ণ বা আংশিকভাবে নিজস্ব রীতি বা ঐতিহ্য ধারণ করে তাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা এথনিক কমিউনিটি বলে। তাহলে দেখো স্বাভাবিকভাবে যে যারা হলো তোমার হলো কি বাংলাদেশের তোমার জনগোষ্ঠী সবচেয়ে বেশি, মানে যারা হলো কি বাঙালি, তাদের সাথে চাকমাদের বা মারমাদের বা গারোদের বা খাসিয়াদের বা হাজংদের যাই বলো না কেন, তাদের হলো গিয়ে সামাজিক রীতিনীতি, অর্থনৈতিক ব্যবস্থা, তারপর হলো গিয়ে সংস্কৃতি বা সামাজিক কাঠামো, সব বিষয়ে কিন্তু তারা বেশ আলাদা। এবং এরকম যখন আলাদা থাকবে মেইন গ্রুপ অফ পিপলের সাথে, তখন তাদেরকে এথনিক গ্রুপ বা এথনিক কমিউনিটি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হয়ে থাকে। গ নাম্বারে দেখি উদ্দীপক দ্বারা 2টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি ইঙ্গিত করা হয়েছে। তারা কারা? তারা হলো গারো এবং মণিপুরী। এই যে দেখো যখন আমরা আমাদের বলছে যে মাতৃতান্ত্রিক, তখন বুঝে গেছে গারো বা খাসিয়া, কিন্তু যখন অন্যান্য বৈশিষ্ট্য দেখছি তখন বুঝছি যে না, খাসিয়া হবে না, কি হবে? গারো হবে। এবং যখন নৃত্যর কথা বলছে স্বাভাবিকভাবে চোখ বন্ধ করে বলাই যায় যে মণিপুরী নৃত্য, তাহলে মণিপুরীদের কথা বলেছে। গারো জনগোষ্ঠীর মাতৃতান্ত্রিক, এখন দেখো এগুলার বৈশিষ্ট্য দেওয়া আছে। এবং এই যে দেখো এইখানে যে বৈশিষ্ট্য দেওয়া, আমাদের চার্টে যে বৈশিষ্ট্য দেখছি, এই যে গারোদের যে বৈশিষ্ট্য, এই বিষয়গুলো তোমরা একটু সুন্দর করে তুলে দিলেই এখানে হয়ে যাবে। তারপরও দেখি গারো জনগোষ্ঠী মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্যতম। তারা মূলত ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুরে এই অঞ্চলগুলোতে তারা বসবাস করে থাকে। গারোদের নিজস্ব ভাষার নাম কি? মান্দি। এ ভাষায় আচিক কুসিক ও মান্দি কুসিক এই 2 ভাগে বিভক্ত। তাহলে আমরা দেখলাম যে তাদের ভাষা, এই মান্দি ভাষা কয় ভাগে বিভক্ত? মান্দি ভাষা 2 ভাগে বিভক্ত, একটা হলো আচিক কুসিক আর একটা মান্দি কুসিক। আচ্ছা, এই 2 ভাগে বিভক্ত। বর্তমানে গারোদের অধিকাংশই কি খ্রিস্টান ধর্মাবলম্বী হলো, মানে তারা কি ধর্মান্তরিত হয়েছে, খ্রিস্টান ধর্মাবলী হলেও তাদের ঐতিহ্যবাহী ধর্মের নাম কি? সাংসারিক। তাদের ঐতিহ্যবাহী ধর্মের নাম কি? সাংসারিক। তাহলে যদি প্রশ্ন আসে যে গারোদের অধিকাংশ গারোদের ধর্ম কি? খ্রিস্টান, কিন্তু যদি বলে যে তাদের আদি ধর্মর নাম কি, তাহলে ঐতিহ্যবাহী বা আদি ধর্ম যে কোনো একভাবে আসতে পারে। ঐতিহ্যবাহী বা আদি ধর্মের নাম কি? সাংসারিক। অন্যদিকে মণিপুরীরা তো আছে, মণিপুরী নৃগোষ্ঠী ধর্ম কি? বৈষ্ণব ধর্ম। তাদের ধর্ম কি? তাদের ধর্ম হলো বৈষ্ণব ধর্ম। তাদের মধ্যে গোত্র বিভাগ অনুযায়ী 2টি ভাষা প্রচলিত, যথা বিষ্ণুপ্রিয়া ভাষা এবং মৈতৈ ভাষা। এই যে দেখো মৈতৈ ভাষার কথাই কিন্তু উদ্দীপকে বলা ছিল। মণিপুরী সংস্কৃতির সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো নৃত্য। তারা কিন্তু তাদের নৃত্যর জন্য খুবই ফেমাস, মণিপুরী নৃত্য। তাদের জনপ্রিয় শ্রেষ্ঠ নৃত্যর নাম কি? লাই হারাওবা। এটা কিন্তু আমরা এমসিকিউ অলরেডি দেখছি। উদ্দীপকে দেখা যায় জয়, এই যে উদ্দীপকের বিষয়গুলা এখানে তুলে দিছে এবং লজিক দেখায় বা এক ধরনের কম্প্যারিজন দেখায় বা একটা কম্পারেটিভ রিলেশন দেখায়, বুঝাইছে যে উদ্দীপকে যাদের কথা বলা হয়েছে তারা হলো গারো এবং কি তারা হলো গারো এবং মণিপুরী। ঘ নাম্বার আমরা দেখি, ঘ নাম্বারে বলা আছে উদ্দীপক দ্বারা ইঙ্গিতকৃত 2টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা বিশ্লেষণ করো, মানে তাদের সামাজিক অবস্থা, তাদের সাংস্কৃতিক অবস্থা এবং কোনটা কিভাবে হলো গিয়ে পার্থক্য। যেরকম আমরা দেখি যে গারোরা কি, সেটা তারা মাতৃতান্ত্রিক এবং মণিপুরীরা কি পিতৃতান্ত্রিক। সন্তান পরিচয় দেয় পিতার সূত্রে, আর তারা পরিচয় দেয় কি? গারোরা পরিচয় দেয় মা থেকে মেয়েতে বর্তায় এবং সম্পত্তির নাম সেটা হলো মা থেকে মেয়ের কাছে আসে। বিবাহের পর
দম্পতিরা স্ত্রীর বাবার বাড়িতে বসবাস করে, স্ত্রীর বাবার বাড়িতে বসবাস করে, কিন্তু ছেলেরা কি ছেলেদের বাড়িতেই বসবাস করে। আচ্ছা, মণিপুরী সংস্কৃতির প্রধান উৎসব কি? লাই হারাউবা নৃত্য, যেটা চৈত্র বৈশাখ মাসে 15 দিনব্যাপী অনুষ্ঠিত হয়। কিন্তু অন্যদিকে তাদের বড় উৎসব কি? তাদের বড় উৎসব হলো গিয়ে ওয়াঙ্গালা, এবং বিভিন্ন ঋতুতে তারা বিভিন্ন উৎসব পালন করে। মূলত তারা যেহেতু তাদের মূল পেশা কৃষিকাজ করে, জন্য তাদের উৎসবও মূলত কৃষিকেন্দ্রিক হয়ে থাকে। এবং এইভাবেই আমরা কি মণিপুরী এবং গারোদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারার আমরা আলাদা বা পার্থক্য বা বিশ্লেষণ বা অ্যানালাইসিস করলাম। রুবেল টেলিভিশনে বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা জীবনধারার উপরে নির্মিত একটি প্রামাণ্যচিত্র বা ডকুমেন্টারি দেখছিল। প্রামাণ্যচিত্র মানে কি? প্রামাণ্যচিত্র মানে ডকুমেন্টারি, ডকুমেন্টারি ডকুমেন্টারি দেখছিল, ভালো কথা। এর প্রথম অংশে এক জনগোষ্ঠীর পরিচয় দেওয়া হয় যারা নদী তীরের সমতলে গ্রাম তৈরি করে বসবাস করে। এদের সমাজের প্রধানকে কি বলে? এদের সমাজের প্রধানকে বোমাং রাজা বলে। তাহলে দেখো, বোমাং রাজা হলো গিয়ে সমাজের প্রধান কাদের, মানে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীরা তাদের সমাজের প্রধানকে বোমাং রাজা বলে, এটাই কিন্তু এটা সবচেয়ে বড় হিন্ট। প্রামাণ্যচিত্র দ্বিতীয় অংশে আরেক জনগোষ্ঠীর পরিচয় দেওয়া হয় যাদের নারী পুরুষ উভয়ই জমিতে কাজ করে, এবং তারা তাদের উৎপত্তি কোথা থেকে? অস্ট্রালয়েড, মানে তারা অস্ট্রেলিয়ার, মূলত অস্ট্রেলিয়া থেকে উৎপত্তি। চাকমাদের জীবিকার প্রধান নির্বাহ কি? তারা হলো কি কৃষিকাজ করে। এবং কিভাবে কৃষিকাজ করে? তারা জুম চাষ করে, মানে জুম ভাবে বা পাহাড় কেটে চাষ করে। মাহারি কি? মাহারি হলো মাতৃগোত্র পরিচয়, মানে মায়ের গোত্রের যে পরিচয় দেওয়ার যে টেন্ডেন্সি, যেটা গারো খাসিয়াদের মধ্যে থাকে, সেটার নাম কি? সেটা হলো মাহারি। মাহারি গারো সম্প্রদায়ের সমাজে প্রচলিত। গারোদের সামাজিক জীবনে বিয়ে, উত্তরাধিকার, সম্পত্তি ভোগ সবই কি মাহারি বা মাতৃগোত্রীয় পরিচয় হয়ে থাকে, বা মায়ের দিক থেকে হয়ে থাকে। গ নাম্বারে কি বলছে? রুবেলের দেখা প্রামাণ্যচিত্রের প্রথম অংশে কাদের কথা বলা হয়েছে? প্রথম অংশে বলা হয়েছে কাদের? রুবেলের দেখা প্রামাণ্যচিত্রের প্রথম অংশে মারমাদের কথা বলা হয়েছে। মারমাদের, এই যে এখানে বোমাং রাজা, আমরা জানি মারমারা তাদের সমাজের প্রধানকে কি বলে? বোমাং রাজা বলে থাকে। মারমা বলতে আরাকান বা মারমা বাসিন্দাদের বোঝায়। তারা কিন্তু এই যে মায়ানমারের যে আরাকান, মূলত সেখান থেকে এই বাংলায় এসেছে। তারা নিজেদেরকে বার্মিজ বা আরাকানি বার্মিজ পরিচয় দিতে বেশি আগ্রহী প্রকাশ করে। এই যে তোমরা যে বার্মিজ খাও, বার্মিজ কিন্তু মূলত এই মারমারাই তৈরি করে থাকে। মারমারা গ্রামীণ জীবনধারায় তাদের ঘরগুলো বেশিরভাগই নদীর তীরে অনেকটা সমতল ভূমিতে নির্মাণ করে। তারা নদীর তীরে মূলত তাদের ঘরবাড়িগুলো বানিয়ে থাকে। সামাজিক সংগঠনের ক্ষেত্রে দেখা যায় মারমারা প্রধানত দুটি দলে বিভক্ত। একটি হলো কি মং সার্কেল, এবং অপরটি কি বোমাং সার্কেলে। বোমাং সার্কেলের কথাই কিন্তু উদ্দীপকে বলা ছিল। বোমাং সার্কেলে মারমাদের সমাজের প্রধানকে বোমাং রাজা। বোমাং রাজা কে? বোমাং রাজা। রুবেলের দেখা যায় প্রামাণ্যচিত্রের প্রথম অংশে যে জনগোষ্ঠীর পরিচয় দেওয়া হয়েছে তাদের সাথে মারমা জনগোষ্ঠীর উল্লেখিত বৈশিষ্ট্যগুলির কি সাদৃশ্য রয়েছে, এবং এই কারণে আমরা বলতে পারি যে উদ্দীপকে কার কথা বলা হয়েছে? কাদের কথা বলা হয়েছে? মারমাদের কথা বলা হয়েছে। সুতরাং বলা যায় রুবেলের দেখা প্রামাণ্যচিত্রের প্রথম অংশে মারমা নৃগোষ্ঠীর পরিচয় কি তুলে ধরা হয়েছে। ঘ নাম্বারে যাওয়ার আগে প্রশ্নটা দেখি। রুবেলের দেখা জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলনামূলক আলোচনা করো। তাহলে প্রথমে যাদের দেখানো হয়েছে মানে মারমা, এবং দ্বিতীয়তে যাদের দেখা হয়েছে সাঁওতাল, তাদের কি সাংস্কৃতিক বৈশিষ্ট্য পার্থক্য দেখাতে হবে। দেখাবো। মারমারা নদীর তীরে সমতল স্থানে বসবাস করে। এদের ঘরবাড়ি কি বাঁশ বা ছনের তৈরি হয়ে থাকে। মারমার নারীরা, এই যে তাহলে একটা দেখলাম যে নদীর তীরে ঘর তৈরি করে, তারা কি করে? তারা নদীর তীরে ঘরবাড়ি তৈরি করে। তাদের ঘর বাড়িতে কি বাঁশ ও ছনের তৈরি হয়ে থাকে। মারমারা যে ব্লাউজ পরে থাকে, মারমা নারীরা যে ব্লাউজ পরে থাকে তার নাম কি? আঞ্জি। এবং তারা একই সাথে থামি পরে থাকে, মূলত নিচে যেটা পরে। মারমা নারীরা কাপড় বোনার কাজে বেশ দক্ষ। কোন কাজে বেশ দক্ষ? তারা নিজেদের যেই এথনিক কাপড় আছে সেটা বোনায় তারা বেশ দক্ষ। এবং তারা হস্তচালিত ও কোমর উভয় ধরনের তাঁত ব্যবহার করে। কেমন তাঁত? হস্তচালিত ও কোমর উভয় ধরনের তাঁত তারা ব্যবহার করে। মারমা পুরুষরা মাথায় এক ধরনের কি পরে? পাগড়ি পরে। তারা গায়ে হলো গিয়ে জামা পরে, এবং পুরুষরা লুঙ্গি পরে, মানে জামার লুঙ্গি পরে। মারমারা তাদের খাদ্য হিসাবে ভাতের সাথে মাছ, মাংস ও নানা ধরনের শাকসবজি খায়। যেহেতু তারা মূলত নদীর তীরে তারা কি করে? বসবাস করে বা ঘর বানায়, তাহলে স্বাভাবিকভাবেই তারা কি মাছ ধরে
এবং মাছ তাদের খাদ্যাভ্যাসের একটা গুরুত্বপূর্ণ অংশ। মারমারা নতুন বর্ষবরণ উপলক্ষে সাংগ্রাই উৎসব পালন করে। এর মাধ্যমেই আমরা তাদের ঘরবাড়ি, তাদের পোশাক আশাক, তাদের জীবিকা এবং তাদের উৎসব সম্পর্কে জানতে পারলাম। কাদের? মারমাদের। এখন আমরা দেখব সাঁওতালদের। অপরদিকে সাঁওতালরা মাটির ঘরে বসবাস করে, তাদের ঘর কি মাটির, আর ওরা কি করছিল? বাঁশ এবং ছনের। তারপরে এদের প্রধান খাদ্য কি? ভাত। সাঁওতাল মেয়েরা কাঁধের উপর জড়িয়ে শাড়ি পরে, এবং পুরুষরা লুঙ্গি পরে। এছাড়া সাঁওতালরা বেশ অলংকার প্রিয়, মানে বিভিন্ন জুয়েলারি তারা পরে, যেটি মারমাদের মধ্যে তেমন দেখা যায় না। মারমারা কি সেক্ষেত্রে অনেকটাই সাদাসিধাভাবে ড্রেস আপ করে থাকে। মেয়েদের পাশাপাশি অনেক পুরুষও কি অলংকার ব্যবহৃত করে থাকে। বিভিন্ন সময় দেখা যায় যে তারা কানে এরকম দুল পরে, বা পুরুষরা, মানে পুরুষদের কথা বলতেছি, কানে এরকম দুল পরে, হাতে এরকম বালা পরে, তাই না? আচ্ছা, সাঁওতালদেরও কিছু নিজস্ব উৎসব রয়েছে, যেমন সোহরাই ও ফাগুয়া। এছাড়া তাদের বিবাহ অনুষ্ঠানে আয়োজিত হয় দোন ও ঝিকা নাচ। সাঁওতাল সংস্কৃতির একটি উল্লেখযোগ্য অংশ কি? ঝুমুর নাচ। এই যে ঝুমুর নাচ, এটাও কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটা নাচ। এবং তাইলে যদি প্রশ্ন করে ঝুমুর নাচের সাথে কোন সংস্কৃতি সম্পর্ক রয়েছে, কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্পর্ক রয়েছে? সাঁওতালদের ছেলেমেয়েরা বর্তমানে প্রাতিষ্ঠানিক শিক্ষাতে কি আগ্রহী হচ্ছে, এবং এর মাধ্যমেই আমরা উদ্দীপকে উল্লেখিত মারমা এবং সাঁওতাল জনগোষ্ঠীর বিভিন্ন সাংস্কৃতিক এবং সাংস্কৃতিক পার্থক্য দেখতে পারলাম, যেখানে আমরা দেখতেছি তাদের ঘর বাড়ি, তাদের পোশাক আশাক, তাদের জীবন জীবিকা, তাদের উৎসব, এই বিষয়গুলো কিভাবে একটার থেকে ভিন্ন, এবং কোন কোন জায়গায় কিছু সাদৃশ্য দেখা যায়। এবং এর মাধ্যমেই আজকে তোমাদের সাথে আমার ক্লাস শেষ হচ্ছে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।